হুম একবার কল্পনা করা যাক আজ থেকে প্রায় ১.৫ লাখ বছর আগের কথা। ঘুটঘুটে অন্ধকার রাত, গুহার ভেতর একদল আদিম মানুষ আম, চুপচাপ গোল হয়ে বসে জ্বলন্ত আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একদম। আর বাইরে হয়তো হ্যাঁ, বাইরের শিকারী প্রাণীর ডাক, কিন্তু তাদের নজর ওই আগুনের শিখায়। আজ আমাদের এই ডিপ ডাইভের মিশন হলো ঠিক এই দৃশ্যটা থেকে শুরু করা। প্রত্নতাত্ত্বিক দলিল, পৌরাণিক আখ্যান আর আধুনিক গবেষণার সূত্র ধরে আজ ধ্যানের আদি থেকে অন্ত খোঁজা হবে। তো চলুন বিষয়টা খোলাসা করা যাক। স্মার্টফোনের অ্যাপে যে রিল্যাক্সেশন মিউজিক শোনা হয়, ধ্যানের শেকড় আসলে তার চেয়েও অনেক গভীরে, মানে মানব মস্তিষ্কের বিবর্তনের একেবারে কেন্দ্রে প্রথিত। হ্যাঁ ঠিক, মানে মনোবিজ্ঞানী ম্যাট যে রোসানোর গবেষণা ঘাটতে গিয়ে এই ফায়ার গেজিং বা আগুনের দিকে তাকিয়ে থাকার থিওরিটা পাই। রোসানোর মতে আদিম মানুষের এই অভ্যাসটাই ছিল ধ্যানের আদিম রূপ। আচ্ছা, একটু থামুন। মানে আদিম মানুষ শুধু ক্যাম্পফায়ারের দিকে তাকিয়ে থেকেই নিজেদের নিজেদের বুদ্ধি বা ফোকাস বাড়িয়ে ফেলেছিল? এটা কিভাবে সম্ভব? মানে এর মেকানিজমটা কি? বিষয়টা শুনতে অদ্ভুত লাগলেও এর চমৎকার বৈজ্ঞানিক ভিত্তি আছে। মানুষ যখন আগুনের শিখার ওই অনিয়মিত কিন্তু ছন্দময় নড়াচড়ার দিকে একটানা তাকিয়ে থাকত, তখন তাদের মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক শান্ত হয়ে আসত। ও আচ্ছা, চারপাশের বিপদ বা দুশ্চিন্তা থেকে মস্তিষ্ক একটা সাময়িক বিরতি পেত, তাই তো? একদম ঠিক। এই ফোকাস করার অভ্যাসটা তাদের ওয়ার্কিং মেমরি বা তাৎক্ষণিক স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। অর্থাৎ এটা শুধু মানসিক শান্তির জন্য ছিল না, বরং ছিল টিকে থাকার জন্য মস্তিষ্কের এক ধরনের হার্ডওয়্যার আপগ্রেড। আর এই বিবর্তনের পরের ধাপটাই আমরা দেখতে পাই সিন্ধু সভ্যতায়। ওই মহেঞ্জোদারোর বিষয়টা, হ্যাঁ, প্রায় ২৩৫০ খ্রিস্টপূর্বাব্দের মহেঞ্জোদারোর পশুপতি সিলে, যেখানে ওই প্রোটোশিবা বা আদি শিব বসে আছেন। আমি ছবিটা দেখেছি। উনি একটা নির্দিষ্ট ভঙ্গিতে বসে আছেন, যাকে মূলবন্ধাসন বলা হয়, তাই না? কিন্তু এই বসার ভঙ্গিটার সাথে মস্তিষ্কের আপগ্রেডের কি সম্পর্ক? দারুণ প্রশ্ন। মূলবন্ধাসন মানে হল শরীরের নিচের অংশের পেশিগুলোকে সংকুচিত করে রাখা বা রুট লক করা। এর পেছনের বিজ্ঞানটা হল স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে শরীরের এনার্জি বা শক্তিকে নিচের দিকে ছড়িয়ে না দিয়ে ওপরের দিকে মানে মস্তিষ্কের দিকে প্রবাহিত করা। ঠিক ধরেছেন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল এই শারীরিক মেকানিজমের সাথে পৌরাণিক আখ্যান হুবহু মিলে যায়। বিশ্বাস করা হয় প্রায় ১৫,০০০ বছর আগে আদি যোগী হিমালয়ের কান্তি সরোবর হ্রদের তীরে সপ্তর্ষিদের ধ্যানের ১১২টি পদ্ধতি শিখিয়েছিলেন। কোনো ধর্মীয় বিশ্বাস হিসেবে নয়, বরং মানব দেহ আর চেতনার এক বিশুদ্ধ টেকনোলজি হিসেবে। টেকনোলজি শব্দটা আমার খুব পছন্দ হয়েছে। মানে শরীর নামের হার্ডওয়্যারে চেতনার একটা নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করা। আর এই সিস্টেমটাই তো পরে উপনিষদের যুগ পেরিয়ে আরও সুনির্দিষ্ট রূপ পেল। বুদ্ধ নিয়ে এলেন বিপাসনা, যেখানে চোখ বন্ধ করে নিজের ভেতরের পরিবর্তনগুলো, মানে অনিত্যতাকে খেয়াল করা হয়। আবার মহাবীর নিয়ে এলেন কায়োৎসর্গ মুদ্রা। হ্যাঁ। আচ্ছা, কায়োৎসর্গ মানে তো একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা, তাই না? এটা কিভাবে কাজ করে? কায়োৎসর্গ শব্দটার মানেই হল শরীরকে পরিত্যাগ করা। দীর্ঘ সময় সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকার উদ্দেশ্য হল শারীরিক অস্বস্তি বা নড়াচড়ার স্বাভাবিক তাড়নাগুলোকে অগ্রাহ্য করতে শেখা। শরীর যখন বুঝতে পারে যে তাকে আর কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না, তখন মস্তিষ্ক সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। ভাবা যায়, আধুনিক জীবনে ৫ মিনিট ফোনটা হাত থেকে নামিয়ে রাখা যায় না। আর জেন সন্ন্যাসী বোধিধর্ম চীনে গিয়ে ৯ বছর কেবল একটা দেওয়ালের দিকে তাকিয়ে ধ্যান করেছিলেন। অবিশ্বাস্য ফোকাস। শুধু তাই নয়, সিল্ক রোড ধরে এই টেকনোলজি যখন ছড়ালো, তখন চীনে তাওবাদের সাথে মিশে সেটা হলো প্রকৃতির সাথে একাত্ম হওয়ার ধ্যান বা জুব্যাং। আবার সুফিবাদের ঘূর্ণায়মান দারবেশরাও তো ধ্যানই করছেন, কিন্তু সেটা তীব্র গতির একটা নাচের মাধ্যমে। তাহলে প্রশ্ন হলো, কোথাও দেওয়ালের দিকে তাকিয়ে পাথর হয়ে বসে থাকা, আবার কোথাও সুফিদের মতো সচল ঘূর্ণন। স্থান আর সংস্কৃতির ওপর ভিত্তি করে ধ্যান কি নিজেকে পুরো বদলে ফেলে? এখানে যদি বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকানো হয়, দেখা যাবে মূল অপারেটিং সিস্টেম কিন্তু বদলায়নি, শুধু ইন্টারফেসটা পাল্টেছে। যখনই এই বিদ্যা নতুন ভৌগোলিক অবস্থান বা সাংস্কৃতিক পরিবেশে গেছে, সেখানকার মানুষের প্রয়োজন ও মানসিকতার সাথে খাপ খাইয়ে নিয়েছে। রাইট।
যেমন আরবরা ছিল মরুভূমির যাযাবর জাতি, তাদের কাছে ছন্দের সাথে ঘূর্ণন বা প্রকৃতির গতিশীলতার সাথে মিশে যাওয়াই চেতনার গভীরে যাওয়ার সবচেয়ে সহজ পথ। স্থিরতা হোক বা গতি, দুটোই আসলে মানুষের সচেতনতা বাড়ানোর ভিন্ন ভিন্ন রাস্তা। এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাটাই ধ্যানের সবচেয়ে বড় শক্তি। এই গবেষণাপত্রগুলো পড়তে গিয়ে সবচেয়ে বড় চমকটা তখনই লেগেছে যখন দেখা গেল ধ্যান কিভাবে মানুষের চরম সংকটের সময় ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ শাসনামলে মায়ানমারে যখন বৌদ্ধ ধর্ম বিলুপ্তির আশঙ্কায় পড়ল, ঠিক ওই অস্তিত্ব সংকটের মুহূর্তে লেডি সায়াদো নামের একজন সন্ন্যাসী সাধারণ মানুষের কাছে বিপাশনার টেকনিক উন্মুক্ত করে দিলেন, যা আগে শুধু মঠের সন্ন্যাসীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, একদম। মানবজাতি যখনই কোনো অস্তিত্ব বা মানসিক সংকটে পড়েছে, ধ্যান নতুন রূপে এসে বাঁচিয়েছে। ঊনবিংশ শতকের 60-এর দশকেও একই ব্যাপার ঘটেছিল। আধুনিক জীবনযাত্রার তীব্র মানসিক চাপে মানুষ যখন দিশেহারা, তখন বিজ্ঞানীরা ধ্যানের মেকানিজম পরীক্ষা করতে শুরু করলেন। ডক্টর হার্বার্ট বেনসনের গবেষণাটা। হ্যাঁ, 1967 সালে বেনসনের গবেষণায় দেখা গেল ধ্যানের সময় শরীরে অক্সিজেনের ব্যবহার 17% কমে যায়। মানে আমাদের শরীর আক্ষরিক অর্থেই একটা গভীর বিশ্রামে স্টেটে চলে যায়। এরপর জন কাবার্জিন তার মাইন্ডফুলনেস বা MBSR প্রোগ্রামের মাধ্যমে এই প্রাচীন বিদ্যাকে পুরোপুরি ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞানভিত্তিক একটি চিকিৎসা পদ্ধতিতে রূপ দিলেন। তার মানে ধ্যানের এই ইতিহাস কোনো ধুলো পড়া মৃত অতীত নয়। এটি চেতনার এমন এক জীবন্ত প্রযুক্তি যা যুগের সাথে তাল মিলিয়ে আমাদের মস্তিষ্ককে আজও বিবর্তিত করে চলেছে। একদমই তাই। এটা মানুষের সবচেয়ে প্রাচীন অথচ সবচেয়ে সময় উপযোগী একটি আবিষ্কার। চমৎকার একটা আলোচনা হলো আজ। তবে বিদায় নেওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য রেখে যাচ্ছি। এসব ঘাটপে গিয়ে একটা অদ্ভুত তথ্য সামনে এলো। মিশরের ফারাও প্রথম সেতির সমাধিতে একটি প্রাচীন লিপি পাওয়া গেছে। সেখানে লেখা ছিল, এই ধরনের চর্চাগুলো মানুষের চেতনাকে কেবল শান্তই করে না, বরং একে অসীম করে তোলে। প্রশ্ন জাগে, বর্তমানের এই দ্রুতগতির জীবনে আমরা কি কেবল স্মার্টফোন অ্যাপের মাধ্যমে সাময়িক স্ট্রেস কমাতেই এই প্রাচীন বিদ্যাকে আটকে রেখেছি, নাকি আমাদের মস্তিষ্কের ভেতরের সেই অসীম ক্ষমতা আবিষ্কারের সম্ভাবনা আজও আমাদের জন্য অপেক্ষা করছে? ভাবার মতো একটা বিষয়।